ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি পার্সোনালি সবাইকে এরকমভাবে খিল্লি ওড়াচ্ছেন, কেউ সহ্য করে নেবে? পার্মানেন্ট নিউট্রালিটিতে বিশ্বাস করি আমরা, এই ধরনের কোনো কর্মকাণ্ডে যোগ দেব না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মানে তিরস্কারের পর তিরস্কার। ইন্ডিয়ান ফ্রেন্ডস ইন সেভ হ্যান্ডস, ইরান অন স্ট্রেট অফ হরমুজ ব্লকেড। তারাই বলেছে যে ইন্ডিয়া একদম সুরক্ষিত আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা তিনি নিজের কাঁধেও নেবেন না। যাদেরকে তিনি কাজ করাচ্ছিলেন তাদেরকেই এক এক করে পদচ্যুতি করিয়ে দিচ্ছেন। আমেরিকা, দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসি। আমেরিকা, দ্য সুপার পাওয়ার। আমেরিকা, দ্য বস অফ ন্যাটো। আর সেই আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বড্ড একা। কেন বলছি? তার কারণ তার নিজ দেশে তার ঘনিষ্ঠরাই, তার আমলারাই তার সাথ দিচ্ছে না। আর তার যে মিত্র দেশ, সেই সমস্ত দেশের কি অবস্থা? গালফ কান্ট্রিগুলোতে তাকিয়ে দেখুন, তার মিত্র দেশ আক্রান্ত। ইরানের আক্রমণে একের পর এক দেশ আক্রান্ত। আর অন্যদিকে আমেরিকার মিত্র দেশ, ন্যাটোর দেশগুলি, তারাও কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের কথা মতন রাজি হচ্ছেন না হরমুজ প্রণালীতে একদম সশস্ত্র বাহিনী ঢুকিয়ে ইরানকে জব্দ করার জন্য। আর সেই কারণেই বলছি যে ডোনাল্ড ট্রাম্প এখন বড্ড একা হয়ে পড়েছে। তার দিকে এখন কেউ ঘুরেও তাকাচ্ছেন না। তিনি চেয়েছিলেন ইরানের রিজিম চেঞ্জ করতে, আর এখন তার রিজিমই টলমলো করছে। এই কথাগুলো আমি অনেক দিন ধরেই আপনাদের বলি, কিন্তু আজ এই কথাগুলোরই একদম প্রমাণ দেব তথ্য তুলে ধরে। চলুন তাহলে শুরু করছি রণক্ষেত্র। ইন্ট্রো বেশি দীর্ঘায়িত করব না, কারণ আজ অনেক কিছু রয়েছে আপনাদের দেখানোর মতো। শুরু করছি আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে দ্য লোনলি প্রেসিডেন্ট। কেন? তার কারণ যত স্টেপ আমি যাব এক এক করে প্রত্যেকটা ধাপে এক একটা কারণ আপনাদের বুঝিয়ে দেবো। আর এখানে আমি যাদের ছবি রেখেছি ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে, আপনারা দেখতে পাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী রয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী রয়েছে, এবং ইনি চায়নার একজন সরকারি কর্মকর্তা। কেন রেখেছি এইগুলো আপনাদের আজকে বুঝিয়ে দেবো। চলুন শুরু করছি আজকের রণক্ষেত্র। প্রথমেই আমি রেখেছি দ্য টেলিগ্রাফকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের একান্ত সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন, যেটা গ্রিনল্যান্ড ইস্যুতে বলেছিলেন, সেটা আবার এই ইরান মধ্যপ্রাচ্য ইস্যুতে তিনি আবার রিপিট করছেন। মানে এটা তার কাছে একটা ধমকি। তিনি জানেন এই কথাটা বললে তিনি সাহায্য পেলেও পেতে পারেন। কিন্তু এইবার কি হচ্ছে, দ্য টেলিগ্রাফ হেডলাইন করেছে, ট্রাম্প বলছেন, আই অ্যাম স্ট্রংলি কনসিডারিং পুলিং আউট অফ ন্যাটো। আমি ভেবে দেখছি, বিবেচনা করছি যে ন্যাটোতে থাকবো কি না, আমরা বেরিয়ে যেতে পারি। আমরা বেরিয়ে যাওয়ার জন্য এটা ভেবে দেখছি। এটা একদম এক্সক্লুসিভ, দ্য টেলিগ্রাফকে দেওয়া ট্রাম্পের ইন্টারভিউ, একদম এক্সক্লুসিভ। বলছে কি, ইউএস প্রেসিডেন্ট টেলস দ্য টেলিগ্রাফ অ্যালায়েন্স ইজ এ পেপার টাইগার। তিনি তাই শুধুই বলেননি যে ন্যাটো ছেড়ে বেরিয়ে যাব, এটা নিয়ে ভাবনা চিন্তা করছি, এখানেই তিনি ক্ষান্ত হননি। তিনি আবার বলেছেন যে ন্যাটো হচ্ছে আসলে পেপার টাইগার, কাগজে বাঘ। আসলে তার কোনো ক্ষমতা নেই, ওই না খাতায় কলমেই সে অনেক কিছু, তাছাড়া কোনো ক্ষমতা নেই। এটা তার বক্তব্য। অ্যান্ড সেস কিং ওয়ার্ল্ড হ্যাভ টেকেন ডিফারেন্ট স্ট্যান্ড ফ্রম স্টারমার। স্টারমারের মতনই কি একই রকম। মানে ইউকের যে প্রধানমন্ত্রী, তাকেও এখন তিনি সহ্য করতে পারছেন না। ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট, তাকেও তিনি এখন সহ্য করতে পারছেন না। আর এই তার কারণ কি? তার কারণ একের পর এক দেশ তাকে নাকচ করেছে, তাকে তিরস্কার করেছে। প্রথমত স্পেন, আপনারা জানেন, ইতালি, এই সমস্ত দেশগুলি তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, এয়ার স্পেস ব্যবহার করতে দেয়নি। বলছে ইরানের সঙ্গে যুদ্ধ করো ভাই, তোমরা করো। ফ্রান্সও একই কথাই বলেছে যে তোমরা ফ্রান্সের ওপর দিয়ে ইসরায়েলে নিয়ে যাবে যুদ্ধ বিমান, হবে না, আমাদের এয়ার স্পেস ব্যবহার করতে দেবো না। তাদের বেস ক্যাম্প ব্যবহার করতে চেয়েছিল না, দেবো না।
শুধু কি তাই, এখন ন্যাটোর যে সাহায্য চাইছেন ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, তোমরা আসো, এগিয়ে আসো, না আসার ফলে তিনি উস্কানি দিচ্ছেন যে আমাদের তো দরকার পড়ে না হরমুজ প্রণালী, যাদের দরকার পড়ে তারা আসুক, এসে হরমুজ প্রণালী উদ্ধার করুক ইরানের কাছ থেকে, এমন একটা তিনি উস্কানি দিচ্ছেন। কিন্তু সবাই জানে ভাই যে আমি যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কথা না বলি আমাদের জাহাজ যেতে দেবে, সেই প্রমাণও আজকে আপনাদের দেখাবো। ইরান কিন্তু বলেনি যে হরমুজ প্রণালী আমরা সবার জন্য বন্ধ করে রেখেছি, বরং আমি আপনাদের দেখিয়েছি, গত শুক্রবারের এপিসোডে আপনাদের আমি দেখিয়েছি যে হরমুজ প্রণালী দিয়ে একের পর এক জাহাজ কিন্তু পার হচ্ছে এবং তার জন্য ইরানকে টোল দিতে হচ্ছে যদি ইউএস রিলেটেড জাহাজ হয়। আর যদি ইউএস রিলেটেড জাহাজ না হয় সেক্ষেত্রে তাদেরকে এমনিই ছেড়ে দিচ্ছে ইরান, সেখানে কোনো বাধা নেই। তাহলে ডোনাল্ড ট্রাম্পের কেন জ্বলছে? ডোনাল্ড ট্রাম্পের জ্বলছে এই কারণেই, তার যত মিত্র দেশ, এই আরব বলুন, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহারিন, এই সমস্ত দেশ তো আর হরমুজ প্রণালী পেরোতে পারছে না, তাদের তেলও রপ্তানি করতে পারছে না। আর সেক্ষেত্রে দেখুন সৌদি আরবের একটি রিফাইনারি ডিপো সেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, এই যুদ্ধের জেরে বন্ধ হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা, সেই কারণেই তার জ্বলছে। কিন্তু ফ্রান্স জানে, ইতালি জানে, স্পেন জানে, রাশিয়া জানে, চীন জানে, ইভেন ইন্ডিয়াও জানে যে আমাদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। ইন্ডিয়াকে নিয়ে তো সমস্যা নেই, সেটা ইরানের লোকেরাই জানিয়েছে, সেটাও আপনাদের আজকে জানাবো। কিন্তু দেখুন যে বক্তব্য তিনি আবার গ্রিনল্যান্ড ইস্যুতে বলেছিলেন, তিনি আবার এই ইরান মধ্যপ্রাচ্য ইস্যুতে আবার তুলে ধরলেন, আবার একই হুমকি যে আমরা ন্যাটো ছেড়ে বেরিয়ে যাব, সেটা কি বাস্তবসম্মত? মানে আইন কি বলছে? টাইম ম্যাগাজিন ছেপেছে, ট্রাম্প থ্রেটেন্স টু পুল ইউএস আউট অফ ন্যাটো অ্যামিড ফল আউট ওভার ইরান ওয়ার, ক্যান হি লিগালি ডু দ্যাট? এটা কি তিনি আইনিভাবে করতে পারেন? কি লিখেছে দেখুন, দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশনস অ্যাক্ট অফ 2024, 2024-এর দ্য ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট করা হয়েছিল এই কারণেই, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথমবারে এসে কি করেছিল, খালি হুমকি দিত ন্যাটো ছেড়ে দেবো, ন্যাটো ছেড়ে দেবো, যাতে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছে মতন আমেরিকা ন্যাটো ছেড়ে বেরিয়ে আসতে না পারে, সেই কারণেই কিন্তু এই আইন আনা হয়েছিল। আর এই আইনে কি বলা হয়েছে, সাউথ টু প্লেস এ ফার্ম লিগাল ব্রেক অন এনি ফিউচার অ্যাটেম্পট টু পুল the United States out of NATO by prohibiting a president from doing so without either a 2/3 Senate supermajority or an act of Congress। বলছে কংগ্রেসের আইন তো প্রথমত মানতে হবে, দ্বিতীয়ত 2/3 সেনেটে সুপার মেজরিটি হতে হবে, 2/3 সেনেটে 2/3 ভোট পড়তে হবে, তাহলেই কোনো প্রেসিডেন্ট, মানে কোনো প্রেসিডেন্ট তো নিজের ইচ্ছা মতন ন্যাটো ছেড়ে বেরিয়ে আসতে পারে না আমেরিকাকে নিয়ে, সেই জন্য এই আইন করা হয়েছিল, যে আইনে বলা হয়েছে যে সেনেটে 2/3 ভোট লাগবে। আর কি লাগবে, কংগ্রেসের আইন অবশ্যই মান্যতা দিতে হবে। কে বলছে এটা? ইলারিয়া দি গায়ো, এ সিনিয়র লেকচারার ইন আমেরিকান ল অ্যাট বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির একজন লেকচারার, তার নাম হচ্ছে ইলারিয়া ডি গাইওইয়া, তিনি এই কথা বলছেন। দেখুন এই কথা তিনি কখন বলেছিলেন, যখন জানুয়ারিতে বলেছিলেন, যখন ট্রাম্প এই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল প্রতিদিন গ্রিনল্যান্ড ইস্যুতে, তাই বলছে টাইম ম্যাগাজিন। তাহলে কি মধ্যে কথা দাঁড়ালো, তিনি যদি এখন চানও যে আমি ন্যাটো ছেড়ে বেরিয়ে চলে যাব, মানে আপনি যেতে পারেন, সবাই বলতে পারছে যে ডোনাল্ড ট্রাম্প আপনি আসুন প্লিজ, আপনি যেতে পারেন, কিন্তু আমেরিকার কথা আপনি বলবেন না, কারণ আমেরিকাবাসী এখন আপনাকে প্রেসিডেন্ট হিসেবে মানছে না। খাতায় কলমে প্রেসিডেন্ট আপনি, কিন্তু আপনাকে কেউ মানছে না, আপনি যা বলে দিচ্ছেন তার উল্টো সবাই করছে, আর সেই জন্য আপনাকে কি করতে হচ্ছে, একের পর এক কর্মকর্তাদের সেটা বাদ দিয়ে দিতে হচ্ছে, ইভেন সেনাপ্রধানও সেই তালিকা থেকে বাদ নেই। চলুন দেখাচ্ছি। দেখুন এবার কি হয়েছে, আপনারা জানতেন যে ইতিমধ্যে স্পেন, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড এই সমস্ত দেশগুলো বলেছে যে না দরকার নেই, আমরা আপনার সঙ্গে যুদ্ধে কাঁধে কাঁধ মেলাবো না। এবার দেখুন অস্ট্রিয়া কিন্তু ন্যাটোর দেশ নয়, কিন্তু এটা মিলিতভাবে কাজবাজ করে। সেই অস্ট্রেলিয়া এবার বলছে, রয়টার্স ছেপেছে, তারা এবার ডিনাই করেছে ইউএস ইউজ অফ এয়ারফেস ফর ইরান মিলিটারি অপারেশন। বলছে এবার অস্ট্রেলিয়ারও এয়ারফেস দরকার হয়ে পড়ছে কার, ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু অস্ট্রিয়া কি বলছে, না ভাই এসব দেবো না, আমরা দেব না। এবার অস্ট্রিয়াও নাকচ করে দিল ডোনাল্ড ট্রাম্পকে, বুঝতে পেরেছেন, মানে তিরস্কারের পর তিরস্কার। এর আগে আপনারা দেখেছেন স্পেন, তারা বলেছে তাদের নেভাল স্টেশন রোটা
সেটা ব্যবহার করার চেষ্টা করেছিল, মরন এয়ারবেস ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু রিভোকড পারমিশনই দেয়নি স্পেনের যে প্রধানমন্ত্রী সানচেজ, আপনারা জানেন একদম শুরুর দিকেই তিনি বলেছিলেন যে আমরা অনেক করেছি। তিনি একটা উদাহরণও দিয়েছিলেন 23 বছর আগের একটা উদাহরণ, ঠিক আছে। আর তারপরে কি হলো, তারা এটা ব্যবহার করতে দেয়নি। ইতালিও প্রথমত ইউএসকে পারমিশন দেয়নি তাদের ভূমি ব্যবহার করার জন্য। আর অন্যদিকে সিগোনেলা এয়ারবেস, যেটা সিসিলি শহরে অবস্থিত, এই এয়ারবেসটাকেও ব্যবহার করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়েছে। মানে বুঝতে পারছেন, তিরস্কারের পর তিরস্কার। এবার ফ্রান্স, ইট হ্যাজ ব্যান্ড ইউজ অফ ইটস এয়ার স্পেস, তারাও এয়ার স্পেস ব্যবহার করতে দেয়নি। এমনকি ইউএস মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ক্যারিং, যেটা ইসরায়েলে নিয়ে যাওয়ার কথা ছিল ইউএপেন ভর্তি করে, মানে আমেরিকা থেকে ইসরায়েলে নিয়ে যাওয়ার কথা, তার মধ্যে কি থাকবে, এই সমস্ত ওয়েপেনগুলো থাকবে, হ্যাঁ, বিভিন্ন জিনিস অস্ত্র সামগ্রী থাকবে, সেই সমস্ত এয়ারক্রাফট ফ্রান্সের আকাশসীমা দিয়ে নিয়ে যাওয়ার কথা। ফ্রান্স নাকচ করে দিয়েছে, বলছে না, দরকার নেই, আমাদের আকাশসীমা একদম ব্যবহার করবেন না, ইরান যুদ্ধের জন্য আমাদের আকাশসীমা ব্যবহার করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে। অন্যদিকে সুইজারল্যান্ডও অস্ট্রিয়ার মতন একই জিনিস বলেছে যে আমরা পার্মানেন্ট নিউট্রালিটিতে বিশ্বাস করি, আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডে যোগ দেব না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র তো এরকম সে ডিসিশন নেবে না, নিচ্ছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি আজ আছেন, কাল থাকবেন না, 2029 পর্যন্ত তার মেয়াদ, তারপর আর চাইলেও তিনি কোনোদিনও আর মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না। তাই কদিন ঠিক আছে মানিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কেউ স্বীকার করতে নারাজ, সবাই তাকে তিরস্কার করছে। অন্যদিকে দেখুন, এখন তো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এবং ডোনাল্ড ট্রাম্পের যে একদম সম্মুখ সমরে, এ একটা কথা বলছে তো ও একটা কথা বলছে, এ একটা কথা বলছে তো ও একটা কথা বলছে, এরকম একটা ব্যাপার, বুঝতে পেরেছেন? দেখুন, টাইমস অফ ইন্ডিয়া করছে, ট্রাম্পস ব্রিজিট জিভে স্প্রাক্স ফায়ার স্ট্রোম, ইমানুয়েল ম্যাক্রো হিটস ব্যাক হার্ড। এনার স্ত্রী ব্রিগিট ম্যাক্রো, তাকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। আর তারপরে ইমানুয়েল ম্যাক্রো, তিনিও ক্ষেপে বোম। তিনি বলছে এরকম পার্সোনাল ব্যক্তিগত অ্যাটাক আপনি করতে পারেন না। আরে এটা তো হয় না, এটা কখনো হয়? একটা কোনো প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি পার্সোনালি সবাইকে এরকমভাবে খিল্লি ওড়াচ্ছেন, কেউ সহ্য করে নেবে? সবাই কি আর ভেনেজুয়েলা? দেখুন, তিনি বলছে কি, কনফ্লিক্ট ইস্যু শুরু হয়েছে, এটা হচ্ছে 3 তারিখ খবর ছেপেছে টাইমস অফ ইন্ডিয়া। কী নিয়ে গল্প? ফ্রান্স প্রথমেই তারা ব্যান করে দিয়েছিল ইউএস উইপেন্স ট্রান্সপোর্টকে, এই যে দেখালাম, তারা বলেছে না, আমাদের এয়ার স্পেস ব্যবহার করে ইসরায়েলে কিছু নিয়ে যাওয়া যাবে না। তারপরেই ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি ম্যাক্রোকে খিল্লি ওড়ায় এবং তার স্ত্রীকে নিয়েও খিল্লি ওড়ায়। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ম্যাক্রো এত খারাপ ব্যক্তি যে তার স্ত্রীও তার সঙ্গে খারাপ আচরণ করেন। ওই একটা ভিডিও ভাইরাল হয়েছিল না প্লেনে থাকাকালীন, সেই ভিডিওটাকে তিনি তুলে নিয়ে এসে, মানে এটা তো ব্যক্তিগত বিষয়, তাই না? একটা স্বামী স্ত্রী, তিনি হতে পারেন একটা দেশের প্রেসিডেন্ট, তিনি হতে পারেন একটা দেশের প্রধানমন্ত্রী, কিন্তু একটা পারিবারিক বিষয়ে ঝামেলা, সেটাকে আপনি যদি এটাকে বৈশ্বিক বিষয় বানিয়ে দেন, সেটা তো উচিত নয় না, সেটা তো অনুচিত। সেখানেই কিন্তু ম্যাক্রো কামড় দিয়েছে, বলছে ট্রাম্পের ব্যবহার আনপ্রফেশনালস এবং তার যে স্ট্র্যাটেজি, ইরান স্ট্র্যাটেজি, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একদম সশস্ত্র বাহিনী নামিয়ে দাও, এই যে স্ট্র্যাটেজি, এটাও কিন্তু আনরিয়েলিস্টিক। একই সঙ্গে তিনি ঝেড়ে দিয়েছেন। একদিকে তিনি বলছেন ট্রাম্পের ব্যবহার অত্যন্ত জঘন্য, প্রফেশনালিজম একদম নেই। আবার অন্যদিকে তিনি বলছেন যে তার যে স্ট্র্যাটেজি, হরমুজ প্রণালী নিয়ে তার যে ইরান স্ট্র্যাটেজি, সেটাও কিন্তু একদম অবাস্তব, তার মধ্যে কোনো রিয়েলিটি নেই। তারপর দেখুন, ট্রাম্প থ্রেট করেছে যে আমরা এবার ন্যাটো ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তিনি তারপরেই, কিন্তু ম্যাক্রো সেটাকে ডিসমিস করেছে, বলছে এইসব কথায় আমরা উত্তরই দেব না, ট্রাম্পের এই সমস্ত কথায় আমরা উত্তরই দেব না। আর এরপর কি হয়েছে দেখুন, এরপর ইরান বলছে ফ্রান্স নো লঙ্গার হস্টাইলস নেশন আফটার ম্যাক্রো স্নাফস ট্রাম্প, ইরান অ্যালাউস শিপ টু পাস হরমুজ। এই সংঘাতের পরেই ফ্রান্সের জাহাজকে অনুমতি দিল হরমুজ প্রণালী পেরোনোর জন্য ইরান। আমি কি বোঝাতে চাইছি? আমি বোঝাতে চাইছি ইরান কিন্তু যা করছে সেটা কিন্তু ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্যই তো করছে।
ট্রাম্পের হয়ে আপনি কথা বলুন, আপনাকে পাত্তা দেওয়া হচ্ছে না, হরমুজ প্রণালী দিয়ে আপনাকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু যখনই আপনি ট্রাম্পের বিপরীত মেরুতে গিয়ে দাঁড়াবেন, তখন ইরান আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে। এটাই তো কাম্য, তাই না? তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নয়, তারা এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, তারা ইসরায়েলের বিরুদ্ধে। দ্য মাল্টা ফ্ল্যাট ক্রিভি owned by French shipping group CMA CGM crossed the strategic waterway on, according to marine traffic vessels tracking data. It is the first French owned vessel to make the passage since US Israel attacks on Iran began end of February. ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের মধ্যে এতদিন পর্যন্ত কোনো ফ্রান্সের ফ্ল্যাগ লাগানো জাহাজ এই হরমুজ প্রণালী পেরোতে পারেনি। কিন্তু দেখুন 2 এপ্রিল প্রথম জাহাজটি তারা অনুমতি সহকারে পেরিয়ে গেল। কখন? যখন ডোনাল্ড ট্রাম্পকে উপযুক্ত জবাব দিয়ে দিয়েছিলেন ট্রাম্পের এমানুয়েল ম্যাক্রো। এই যে স্পেনের প্রাইম মিনিস্টার পেদ্রো সানচেজ, তিনি অনেক আগেই একটা কথা বলেছিলেন, অনেক আগে, একদম যুদ্ধের শুরুর দিকে। কি বলেছিলেন? তেহরান টাইমস টুইট করেছে, বলছে 23 বছর আগে আমরা আমেরিকার এই ফাঁদে পা দিয়ে দিয়েছিলাম। তখন আমরা মিডল ইস্টে আর একটা যুদ্ধ করেছিলাম। কার সঙ্গে যুদ্ধ করেছিলাম? সাদ্দাম হোসেনের নাকি অস্ত্রশস্ত্র রয়েছে এবং সেখানে নাকি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এমন আমাদের লোভ দেখানো হয়েছিল। 23 বছর আগে আমরা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে লড়াই করেছিলাম, তার কারণ আমাদের বলা হয়েছিল তার কাছে প্রচুর ওয়েপেন্স আছে, পরমাণু রয়েছে, আর আমরা যুদ্ধ করেছিলাম, সেখানে নাকি গণতন্ত্র ছিল না, গণতন্ত্র ফেরাতে হবে। এই প্রলোভনে পা দিয়েছিলাম, আর এই প্রলোভন দেখিয়েছিল আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বাট হোয়াট হ্যাপেন্ড ওয়াজ কমপ্লিটলি দ্য অপোজিট। কিন্তু যখন দেখলাম, এখন দেখছি বর্তমানে বিষয়টা পুরো উল্টো। তাদের কাছে তো কোনো পরমাণু ছিলই না, আর তখন তো তাও একটা ছিল, গণতন্ত্র কিছু তো একটা ছিল। এখন যেটা রয়েছে সেটা তো কিছুই নয়। তাই আমরা ওই একই ভুল আর করব না, সেটা প্রথম দিকেই বলে দিয়েছিল স্পেন। এবার দেখুন, চায়নাও বলছে আমেরিকাই দোষী, চায়নাও বলছে ডোনাল্ড ট্রাম্পই দোষী। দেখুন টিআরটি ওয়ার্ল্ড খবর করেছে, বলছে হরমুজ ডিসরাপশন দ্য রেজাল্ট অফ ইনলিগাল ইউএস ইসরায়েলি অ্যাটাকস অন ইরান। চায়না বলেছে। যখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের হরমুজ প্রণালী দরকার নেই, যাদের দরকার আছে তারা আসুক, তারা যুদ্ধ করুক ইরানের সঙ্গে, কারোর খেয়ে দে কাজ নেই, ইরানের সঙ্গে যুদ্ধ করবে হরমুজ প্রণালী খোলার জন্য, কিচ্ছু করতে হবে না। হরমুজ প্রণালী দিয়ে আপনার জাহাজ, আমি যে কোনো দেশের কথা বলছি, যে কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যেতে গেলে কি করতে হবে? আপনাকে এই বিশ্বাসটা ইরানকে জোগাতে হবে যে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো আমাদের সম্পর্ক আদায় কাজ কলায়, তাহলেই আপনি সুযোগ পেয়ে যাবেন। একদম সোজা কথায়। আর চায়নার তো বন্ধই হয়নি, চায়নার জন্য তো হরমুজ প্রণালী কোনো দিনই বন্ধ হয়নি, সেটা বরাবরই খোলা রয়েছে। তাহলে চায়নার বক্তব্যটা শুনুন। বলছে চায়না said on Thursday the root cause of disruption in the Strait of Hormuz is the illegal joint US-Israeli military offensive against Iran, urging de-escalations to safeguard global shipping. বলছে আজকে এই যে উত্তেজনা শুরু হয়েছে গ্লোবাল শিপিংয়ে, তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তো ইউএস আর ইসরায়েল। তারা তো অবৈধভাবে যৌথ আগ্রাসন দেখিয়েছে ইরানের ওপর, আর যে কারণে আজকে এই রুট কজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে রয়েছে। ইরান বন্ধ করে রেখেছে এবং তারা জোর দিয়ে বন্ধ করে রেখেছে। বলেছে কি করবি করে নে। কি বলছে? দ্য রুট কজ ফর ডিস্ট্রাপশন ইন স্টেট অফ হরমুজ ইজ ইনলিগাল ইউএস মিলিটারি অপারেশন এগেনস্ট ইরান। একদম স্পষ্ট ভাষায় বলেছেন কে? চাইনিজ ফরেন মিনিস্টার স্পোকসপারসন মাও নিং। ইনি সেই মহিলা, দেখতে পাচ্ছেন, তিনি বেজিংয়ে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছেন। The remarks came in response to comments by US President Donald Trump, who said a day earlier that the United States imports almost no oil through the waterway. এই বক্তব্য তিনি সেই সময় রাখেন যখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য রাখেন যে আমাদের হরমুজ প্রণালী দিয়ে কোনো রকম তেল আমদানি হয় না। এবার দেখুন ভারতের বিষয়টা দেখাচ্ছি। প্রথমেই IRIB তারা একটা টুইট করেছিল, কবে? 2 এপ্রিল 6:57 নাগাদ। কি বলেছিল ইন্ডিয়া বাইজ অয়েল ফ্রম ইরান ফর দ্য ফার্স্ট টাইম ইন 7 years। গত 7 বছরে
এই প্রথমবার এই মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যেই ইরানের থেকে প্রথম তেলবাহী জাহাজ ভারতের বন্দরে এসে পৌঁছে গিয়েছে। বুঝতে পারছেন, গ্যাসবাহী জাহাজ ভারতের বন্দরে এসে পৌঁছে গিয়েছে। হ্যাঁ, একটা পিনসুং একটি জাহাজ সেও আসছিল ভারতের উদ্দেশ্যে, কিন্তু কিছু একটা সমস্যা হয়, যতদূর শোনা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে কিছু একটা সমস্যা হয়, পেমেন্ট ইস্যু। সেই পেমেন্ট ইস্যুর কারণে সেই জাহাজটি আপাতত চীনে গিয়ে নোঙর করেছে। কিন্তু দেখুন, ইতিমধ্যে ইরানের থেকে একটি জাহাজ তো এসে পৌঁছেইছে ভারতে, আরও বেশ কয়েকটি জাহাজ কিন্তু রয়েছে, তারা পথে রয়েছে, তারাও কিন্তু আসছে। কি ছিল টুইটটাতে? বলছে ইন্ডিয়া টুডে ক্লেমস ইন্ডিয়া হুইচ ওয়াজ অন ফোর্স to abandon Iranian oil under US sanction has once again turned to Tehran, and for the first time since May 2090 a tanker carrying Iranian crude is heading towards. দেখুন, ইন্ডিয়া টুডে খবর করেছিল, বলছে ইন্ডিয়ান ফ্রেন্ডস ইন সেভ হ্যান্ডস, ইরান অন স্টেট অফ হরমুজ ব্লকেড। তারাই বলেছে যে ইন্ডিয়া একদম সুরক্ষিত আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। ইরান বলছে ভারত আমাদের বন্ধু এবং এই যে স্টেট অফ হরমুজ নিয়ে তাদের কোনো চিন্তার বিষয় নেই, তারা কিন্তু একদম সিকিউর রয়েছে, তারা একদম সেফ হ্যান্ডসে রয়েছে। বলছে ইরান হ্যাজ বিন হাইলি সিলেক্টিভ ইন ইম্পোজিং ইটস ব্লকেট অফ স্টেট অফ হরমুজ, উইথ ইন্ডিয়া বিং ওয়ান অফ দ্য ভেরি ফিউ নেশনস whose cargo ships have been granted passage through the strategic waterway amid the current war in Middle East. ভারতের জাহাজ নিয়ে কোনো সমস্যা নেই। এই দেখুন, বলছি না বারবার, একটি জাহাজ এসে ইতিমধ্যেই পৌঁছেছে, এটি হচ্ছে সেটি। দ্য হিন্দু খবর করেছে BWTYR ভেসেল ক্যারিং LPG কার্গো অ্যারাইভস অ্যাট মুম্বাই পোর্ট। এটাই হচ্ছে সেটি BWTYR। মুম্বাই পোর্টে এই জাহাজ পৌঁছানোর পর এই ধরনের ছবি একটা তোলা হয় এবং প্রকাশ করা হয়। দেখুন কি বলছে দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগড LPG ক্যারিয়ার BWTYR ভেসেল অ্যারাইভড মুম্বাই পোর্ট অন Tuesday at 6:23 PM. আচ্ছা, ক্রসিং দ্য স্ট্রেট অফ হরমুজ অ্যাজ পার শিপ ট্র্যাকার ওয়েবসাইট, ইট ইজ অ্যামং দ্য 2 LPG carriers that departed from Dubai Ras Al Khaimah on Friday. The second carrier is BWELM। এটা এসছে কোথা থেকে? দুবাই থেকে, রাস খাইমা, স্টেট অফ হরমুজ পেরিয়েই এসছে। এই যে তারপরে আসছে দেখুন BWELM। দিস ভেসেল ওয়াজ শিডিউল টু রিচ নিউ ম্যাঙ্গালোর পোর্ট বাই April 1। ইতিমধ্যে এটিও চলে এসছে। এটা আসার কথা ছিল 1 তারিখে, কিন্তু 3 তারিখে এটি এসছে। কোথায় পোর্ট হয়েছে? তামিলনাড়ুর এন্নোর পোর্টে দুপুর 2টোর সময়। আর কি আসবে? গ্যাস সাপ্লাই ঠিকঠাক আছে। দ্য অ্যারাইভাল অফ হিজ ম্যাসিভ শিপমেন্ট হ্যাজ ব্রট সিগনিফিকেন্ট রিলিফ টু ইন্ডিয়াস কমার্শিয়াল অ্যান্ড ডোমেস্টিক LPG ক্রাইসিস। নিউ শিপমেন্ট কি রয়েছে? অ্যানাদার ভেসেল নেমড সিবার্ট ইজ শিডিউল টু অ্যারাইভ অ্যাট এন্নোর পোর্ট অন April 7 উইথ অ্যাপ্রক্সিমেটলি 44,300 metric tons of LPG. This marks the first major direct delivery from Iran since 2019। বলছে 2019-এর পর এই সিবার্ট এটাই হবে প্রথম জাহাজ, যেটা আসছিল পিনসুং, আমি বললাম সেটা চায়নার উদ্দেশ্যে চলে গেছে, কিন্তু দেখুন এটাই হবে প্রথম জাহাজ যেটি আসবে 7ই এপ্রিল ভারতীয় বন্দরে, এবং সে তাতে করে 44,300 মেট্রিক টন LPG আসবে। 300 মানে 44,300 মেট্রিক টন LPG সিবার্ডে করে 7 তারিখ ঢুকবে 2019-এর পর। এটাই হবে প্রথম ভেসেল যেটা ইরান থেকে সরাসরি ভারতে আসবে। এই মুহূর্তে দেখুন আরও 18টি জাহাজ রয়েছে, সেগুলো আস্তে আস্তে আসবে, এবং সেই 18টি জাহাজে ইতিমধ্যেই 485 জন নাবিক, ভারতীয় নাবিক তারাও রয়েছে, তারাও কিন্তু সেফ হ্যান্ডসেই রয়েছে বলে ইরান দাবি করেছে। এ তো গেল বৈশ্বিক বিষয়, মানে ডোনাল্ড ট্রাম্পকে ইরান কি নজরে দেখছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের অন্যান্য নেতারা কি নজরে দেখছে। আরও ভালো করে বললে, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি ব্যবহার করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে যারা নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের সঙ্গে ইরান কি ব্যবহার করছে। এতদূর তাই দেখালাম। এবার আপনাদের দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের ভেতরেই, অন্দরেই ভাঙন শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে একদম
প্রশাসনিক স্তরে অনেকেই অনেক কিছু দেখেছেন। এবার দেখুন আপনাদের কাছে আসল গল্পটা দেখাচ্ছি। ইন্ডিয়া টুডে খবর করেছে, বলছে নট ইরান। আমি বারবার বলতাম না, গত 1-2 সপ্তাহ ধরে আমি এই কথাটা বারবার বলছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি চেয়েছিলেন ইরানের রিজিম চেঞ্জ করতে, এখন তার রেজিমই টলমলো। দেখুন ইন্ডিয়া টুডে এই একই লাইন লিখেছে হেডলাইন করে, কবে? 3 এপ্রিল। কি লিখেছে? নট ইরান, ট্রাম্পস ইউএসএ ইজ সিইং এ রিজিম চেঞ্জ। ইরান নয়, ট্রাম্পের আমেরিকায় এখন রিজিম চেঞ্জের দোরগোড়ায় দাঁড়িয়ে। কেন লিখেছে তারা এই খবর, কেন করেছে? তার কারণ হচ্ছে এই দেখুন 3টে মুখ আপনারা ভালো করে দেখুন। ইতিমধ্যে এই 3জনকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনি সেনাপ্রধান ছিলেন, এখন আর নেই। কেন? তার কারণ বলছি। দ্য ইউএস লঞ্চেস দ্য ওয়ার এগেনস্ট ইরান প্রমিসিং এ রিজিম চেঞ্জ ইন তেহরান। ইনস্টিড এ রিজিম চেঞ্জ মাইট বি আনফোল্ডিং ইন ওয়াশিংটন ডিসি। ট্রাম্প ইজ ফায়ারিং টপ অফিসার্স ইন হোয়াট লুকস লাইক এ এসকেলেটিং পার্জেস। এক্সপার্ট সেস মোর হেডস মাইট রোল। এখনও নাকি অনেকেই রয়েছে এই তালিকায়, মানে ছেটে ফেলার তালিকায়। ইনি হচ্ছেন পাম বন্ডি, আচ্ছা ইনি হচ্ছেন ক্রিস্টি নয়েম এবং ইনি হচ্ছেন রেন্ডি জর্জ। এবার এদের গল্পটা আপনাদের বলছি। কি বলছে? ক্যাবিনেট আউস্টার্স, 2 মেজর ক্যাবিনেট মেম্বার্স ওয়ার ফায়ার্ড উইদিন এ মান্থ। 1 মাসের মধ্যে 2জন ক্যাবিনেট মেম্বার তাদের সরিয়ে দেওয়া হলো। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নয়েম, তাকে 5ই মার্চ সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। ওভার ইমিগ্রেশন অ্যান্ড এথিক্স ইস্যুস অ্যান্ড অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, তাকে 2রা এপ্রিল সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে ফর ফেলিং টু প্রসিকিউট ট্রাম্পস পলিটিক্যাল অপোনেন্টস। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেমনটা চেয়েছিলেন এরা তেমনটা করতে ব্যর্থ হয়েছে। চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কথা মতনই কাজ করতে, কিন্তু পারেননি, পরিস্থিতি তাকে পারতে দেয়নি, আর সেই কারণেই তাদেরকে এবার ফায়ার করা দেওয়া হচ্ছে। মানে ডোনাল্ড ট্রাম্প তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা তিনি নিজের কাঁধেও নেবেন না, যাদেরকে তিনি কাজ করাচ্ছিলেন তাদেরকেই এক এক করে পদচ্যুতি করিয়ে দিচ্ছেন। প্রথমে তো দেখছেন ক্রিস্টি নয়েম, তিনি কি ছিলেন? হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি। তার বিরুদ্ধে বিশাল অভিযোগ, এই আইস ব্যবহার নিয়ে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ, অভিবাসন নীতি নিয়ে তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এবং পার্সোনালি আর্থিক কেলেঙ্কারিও রয়েছে তার বিরুদ্ধে। এত কিছুতে ফেসে গেছেন। আর কে? পাম বন্ডি, তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল। তার যে মূল দোষ, সেই দোষটি হচ্ছে তিনি ওই এপস্টিন ফাইল যেটা প্রকাশ হয়ে গেছে সেটাকে চেপে রাখতে পারেননি। কি করে প্রকাশ হয়ে গেল? চেপে রাখার দায়িত্ব ছিল না আপনার, আপনি পারেননি, ব্যর্থ হয়েছেন, আর সেই জন্য এবার পদ ছাড়ুন বলে পদ থেকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে দেখুন, বলছে ডিফেন্স সেক্রেটারি পিট হেগজেথ, যার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প বলছিলেন ইনিই দায়ী। পিট হেগজেথের ওপরই তো যত যুদ্ধের দায়ভার তিনি চাপানোর চেষ্টা করেছিলেন। তিনি লিডিং হিস্টোরিক পার্জ অফ দ্য মিলিটারি লিডারশিপ অন এপ্রিল 3rd, 3রা এপ্রিল আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ, এই যে আর্মি চিফ অফ স্টাফ জেনারেল র্যান্ডি জর্জ, তাকে সরিয়ে দিয়েছে 3রা এপ্রিল। ওয়াজ রিমুভড ফলোয়িং দ্য আর্লিয়ার আউস্টিং জেনারেল কিউবি ব্রন অ্যান্ড অ্যাডমিরাল লিজা ফ্রেঞ্চিস্ট। এর আগেও এই যে দুজনকে সরানো হয়েছে, জেনারেল CQ ব্রন এবং অ্যাডমিরাল লিজা ফ্রাঞ্চেটি। এই দুজনকে সরানোর পর আর্মির চিফ অফ স্টাফ জেনারেল রেন্ডি জর্জ, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। মানে এক এক করে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? তার কারণে সবাই নাকি ব্যর্থ, ট্রাম্পের কথা মতন কেউ কাজ করতে পারছে না, যুদ্ধে সমস্ত পিছিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি আপনাদের যে ইউএইতে যেখানে মার্কিন সেনারা জড়ো হয়েছিল, ঠিক সেইখানেই হামলা চালিয়েছিল ইরান। IRGCর দাবি মতন 37 জন মার্কিন সেনা ওই একই ঘটনায় প্রাণ হারিয়েছে। সেটা এখনো পর্যন্ত স্বীকারোক্তি আসেনি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে, কিন্তু দেখুন 3rd এপ্রিল আর্মি চিফ অফ স্টাফ জেনারেল তাকে সরিয়ে দেওয়া হলো পদ থেকে। এবার দেখুন, স্টলেট ওয়ার অবজেকশন ডিসপাইট দ্য মিলিটারি ক্যাম্পেইন দ্য US হ্যাজ নট ইয়েট ডিসেবল ইরানস মিসাইল ক্যাপাবিলিটিস অ্যান্ড স্টেট অফ হরমুজ রিমেন্স ব্লকেড। এখনও বন্ধ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পস অ্যাপ্রুভাল রেটিং হ্যাভস ড্রপ সিগনিফিকেন্টলি ডিউ টু দ্য ওয়ার উইথ হিজ নেট ফেভারিলিটি ফলিং 22-23 পয়েন্টস। তার যে জনপ্রিয়তা ছিল সেটা 20 থেকে 23 পয়েন্ট কমে গিয়েছে ইতিমধ্যেই। মানে মার্কিন যুক্তরাষ্ট্রেই ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন যত দিন যাচ্ছে। ফিউচার টার্গেট কি রয়েছে? ফিউচার টার্গেটও রয়েছে এই মুহূর্তে, যিনি হচ্ছেন FBI ডিরেক্টর কাস প্যাটেল, তাকেও নাকি সরিয়ে দেওয়ার বন্দোবস্ত চলছে। অন্যদিকে ডিরেক্টর ন্যাশনাল ইনভেস্টিগেশনস তুলসী গাওয়ার্ড, তাকেও নাকি সরিয়ে দেওয়ার
একটা ব্যবস্থা চলছে, কারণ এরা কেউই নাকি ডোনাল্ড ট্রাম্পের কথা মতন কাজ করছেন না, এবং ডোনাল্ড ট্রাম্পের যে এই যুদ্ধ ব্যাপার, সেই যুদ্ধ ব্যাপারও কেউ সায় দিচ্ছেন না। কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক তিনি বলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, এবার যুদ্ধ থামান, খরচটা কিছু সামাজিক প্রকল্পে করুন। না, ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি, তিনিও রয়েছেন তালিকায়, হাওয়ার্ড লুটনিক, এবার তাকেও ফায়ার করা হবে বলে শোনা যাচ্ছে। দেখুন আজকের এই অবস্থা আসলো কেন আসলো? যে মার্ক রুবিও কদিন আগে খিল্লি মেরে বলছিল ইরানের উচিত যে তাদের সামাজিক প্রকল্পে টাকা খরচ করা, সাধারণ মানুষকে ঠিকভাবে দেখভাল করা, তারা কেন যুদ্ধ করছে? তার কদিন বাদেই ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে আমরা মার্কিনবাসীদের বলছেন তোমরা চুপ করে থাকো, এখন সামাজিক প্রকল্পে কোনো টাকা পয়সা খরচ করা যাবে না, কারণ আমরা এখন যুদ্ধ করছি। যে ডোনাল্ড ট্রাম্প মানে 2 মিনিট আগে তিনি বলছেন যে আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঐতিহাসিকভাবে মানে শক্তিশালী হয়ে গেছে, যেটা ইতিহাসে কোনোদিনও হয়নি। আর 2 মিনিট বাদেই তিনি এই কথা বলছেন যে আমাদের কাছে পয়সা নেই, আমরা সামাজিক প্রকল্পে টাকা খরচ করতে পারবো না, তার কারণ আমরা এখন যুদ্ধ করছি। এই সমস্ত কারণ বুঝতে পারছেন, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য এই সমস্ত কারণগুলোই হচ্ছে মেন। আর একদিকে যেমন নিজে ঘরে তিনি কোণঠাসা, আর অন্যদিকে তার কোনো মিত্র দেশ এখন তার সঙ্গে নেই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যদি হার মেনে নেন, যদি ইরান যুদ্ধ ছেড়ে তিনি পালাতে চান, তাহলে তাকে এই গালফ কান্ট্রিগুলোর সার্বভৌমত্ব বা অধিকার ইরানের হাতেই তাকে সঁপে দিয়ে যেতে হবে। তার কারণ তিনি ব্যর্থ, তিনি বাঁচাতে পারেননি এদেরকে। আর এই সৌদি আরব শোনা যাচ্ছে নাকি পাকিস্তানের কাছ থেকে এবার 6.3 বিলিয়ন মার্কিন ডলার ফেরত চেয়েছে, যেটা ভারতীয় মুদ্রায় 630 কোটি টাকা ফেরত চেয়েছে। কেন জানেন? তার কারণ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল। কি চুক্তি? যদি সৌদি আরবের ওপর হামলা হয় তাহলে পাকিস্তান আসবে বাঁচাতে। কেন হয়েছিল চুক্তি? আপনারা বলেন পাল্টা শর্ত ছিল, মানে পাকিস্তানও যদি হামলা হয় তাহলে সৌদিও যাবে বাঁচাতে। আমি বলবো না, এরকম কোনো শর্ত নেই। পাকিস্তানে তো রোজ আফগানিস্তান বোমা মারছে, আসছে কেউ সৌদি আরবের কেউ বাঁচাতে? আসছে না। সৌদি আরবের প্রিন্স সে নিয়ে টুইট করছে, কিন্তু অন্যদিকে দেখুন সৌদি আরবে যখন হামলা হচ্ছে তখন পাকিস্তানে কেউ বাঁচাতে আসছে না, কিন্তু শেহবাজ শরীফ, আসিম মুনির তারা একটু টুইট করে দিচ্ছে যে আমরা তোমাদের সঙ্গে আছি। তারা বাধ্য করতে। কেন বাধ্য জানেন? তার কারণ চুক্তিটা হয়েইছে সেই কথা মতন। ভিখারি দেশ পাকিস্তান, যেমন ডোনাল্ড ট্রাম্প তার তেমন সাগরেদ আসিম মুনির, শেহবাজ শরীফ। সৌদি আরবকে লোভ দেখিয়েছিল যে আমাদের তো অনেক কিছু আছে, আমাদের পরমাণু আছে, যদি তোমাদের ওপর কেউ হামলা করে, ইরান যদি অদূর ভবিষ্যতে তোমাদের ওপর হামলা করে, তাহলে আমরা আমাদের পরমাণু নিয়ে এগিয়ে আসব। তার বদলে আমাদের এখন টাকা পয়সা নেই, আপনারা আমাদের 6.3 বিলিয়ন মার্কিন ডলার দিন, একটু দেশটা চালাই ভালো করে। আসলে তো দেশ চলে না, সবার পকেটে ঢুকে যায় সেই টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছে। আর যখন সৌদি মার খাচ্ছে পড়ে তখন এরা কেউ যাচ্ছে না বাঁচাতে। আর সেই কারণেই শোনা যাচ্ছে এখন সৌদি আরব পাকিস্তানের কাছ থেকে ওই টাকা ফেরত চেয়েছে। ভাই দিয়ে দাও টাকা, দরকার নেই, তোমাদের সাহায্যও দরকার নেই, আর তোমার যে টাকা দিয়েছে সেটাও তোমাদেরকে নিয়ে রাখার দরকার নেই, ফেরত দাও। বুঝতে পারছেন? যেমন ডোনাল্ড ট্রাম্প মানে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তেমন তার ছেলে ভাই, যাই বলবেন পাকিস্তান, যাই বলবেন একই অবস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন কেউ পুষছে না ডোনাল্ড ট্রাম্পের কারণে, আর পাকিস্তানকেও এখন কেউ পুষছে না আসিম মুনির, শেহবাজ শরীফ এদের কারণে। আমার যদি একটা কথাও মিথ্যে হয়ে থাকে আপনি লিখুন, কমেন্টে লিখুন, প্রমাণ দিয়ে লিখুন, আমি মেনে নেব। আর যদি মনে হয় সত্যি কথা বলছি, বাস্তবসম্মত যুক্তি দিয়ে একদম তথ্য তুলে ধরে বিশ্লেষণ করেছি, তাহলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন এবং লাইক করবেন ভিডিওটিতে, শেয়ার করবেন, আরও 5 জনের কাছে ছড়িয়ে দেবেন, প্রচুর শেয়ার করবেন। আপনারা কমেন্ট করেন, লাইক করেন, দেখেন, কিন্তু শেয়ার খুব কম করেন। আর সেই কারণে নতুন যারা এই রণক্ষেত্র দেখেন না তাদের কাছেও এই এপিসোড গিয়ে পৌঁছয় না। তাই আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার প্রতিনিয়ত দর্শক, যারা প্রতিদিন রণক্ষেত্রের এপিসোডটি দেখেন এবং মনে করেন যে হ্যাঁ এখানে যুক্তি দিয়ে আলোচনা করা হয়, আমি তাদেরকেই রিকোয়েস্ট করবো শুধুমাত্র যে খুব প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায়। সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ 24x7, দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।